আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সেল এর গলজি বডি নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে গলজি বডিটা কি। আমরা যে সেলের মধ্যে কতগুলো যে অঙ্গাণুগুলো দেখি, তার মধ্যে কিন্তু গলজি বডিটা একটু খেয়াল করে দেখবে যে গলজি বডিটা একটু নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। আমরা যদি একটা ছবি দেখি, একটু বোর্ডের দিকে দেখাই, দেখো এটা যদি আমরা প্লাজমা মেমব্রেন ধরি, তাহলে কিন্তু আমরা নিউক্লিয়াসের পাশে কিন্তু এই অংশগুলো দেখতে পাই। ঠিক আছে, কিরকম দেখতে পাই যে একটা অঙ্গাণু আছে, সেই অঙ্গাণুটা কি কতগুলো নালিকা সমান্তরালভাবে সজ্জিত থাকে এবং সেগুলো একক পর্দা দ্বারা বেষ্টিত। ঠিক আছে, এবং কিরকম ধরনের দেখতে কিন্তু নালিকাকার বা চৌবাচ্চার মতো চ্যাপ্টা থলে আকৃতি। আবার দেখো পাশে কিছু গোলাকার গহ্বর আছে, ছোট বড় কিছু গহ্বর আছে। এরকম কিছু কিন্তু অঙ্গাণু আমরা দেখতে পাই। কোথায় দেখতে পাই? নিউক্লিয়ার মেমব্রেনের পাশে, মানে নিউক্লিয়াসে যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে তার পাশে কিন্তু আমরা এই অংশগুলো দেখতে পাই। আবার দেখা যায় যে সাইটোপ্লাজমে জায়গায় জায়গায় বিক্ষিপ্তাকারে ওইগুলো থাকে। তাহলে আমরা যদি গলজি বডির সংজ্ঞা তোমাদেরকে বলতে চাই, তাহলে আমরা কি বলতে পারি? যে সমস্ত অঙ্গাণুগুলো নিউক্লিয়ার মেমব্রেনের পাশে একক পর্দা দ্বারা বেষ্টিত থাকে এবং যারা কতগুলো নালিকা কি করবে, যেগুলো হচ্ছে চ্যাপ্টা আকৃতির বা থলে আকৃতির এবং যেগুলো পরস্পর সমান্তরালে সজ্জিত থেকে ক্ষরণে অংশগ্রহণ করে, সেই অঙ্গাণুকে বলা হয় গলজি বডি। আবার বলছি, নিউক্লিয়ার মেমব্রেনের পাশে একাধিক নালিকা, যেগুলো হচ্ছে কি চ্যাপ্টা আকৃতি বা চৌবাচ্চা আকৃতি, সেই নালিকাগুলো সমান্তরালে সজ্জিত হয়ে একক পর্দা দ্বারা বেষ্টিত থাকে এবং ক্ষরণে অংশগ্রহণ করে, সেই অঙ্গাণুকে বলা হয় গলজি বডি। তো সায়েন্টিস্ট জর্জ, উনি কিন্তু 1876-এ প্রথম এই গলজি বডিটা দেখতে পান, পর্যবেক্ষণ করেন প্রথমে, এবং তার পরবর্তীতে 1898-এ আমরা জানি যে ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ ক্যামিলো গলগি, তোমরা নাম শুনেছ, সে ক্যামিলো গলগি উনি কিন্তু 1980-তে ক্যামিলো গলগির বিড়াল এবং প্যাঁচার স্নায়ুকোষে কিন্তু এই গলজি বডিটা প্রথম দেখতে পান এবং তার নাম অনুসারে এই অঙ্গাণুটার নামকরণ করা হয়েছে গলজি বডি। এই গলজি বডি কিন্তু কতগুলো নাম আছে। আমরা যেখানে শুধু বলছি গলজি বডি কিন্তু আরো কিছু নামেও অভিহিত করা হয়। কি কি নাম? যেমন আমি লিখে দিচ্ছি, দেখো। গলজি বডিকে আমরা আবার কি কি বলতে পারি? গলগি ক্ষেত্র বলতে পারি, গলগি যন্ত্র বলা যায়, গলগি অ্যাপারেটাস বলে। আবার কিছু নাম আছে কি? ডিকটায়োজোম, লিপোকন্ড্রিয়া, লিপোকন্ড্রিয়াম, এক বছরে বলি লিপোকন্ড্রিয়াম। আচ্ছা, ইডিওজোম, এই নামও কিন্তু অভিহিত করা হয়। তাহলে আমরা দেখলাম কি যে গলজি বডিকে আরো কিছু কিছু নামে অভিহিত করা হয়। কি কি নাম? গলজি ক্ষেত্র বলতে পারি, গলগি যন্ত্র বলতে পারি, গলগি বস্তু বলতে পারি, গলগি অ্যাপারেটাস বলতে পারি, আবার ডিকটায়োজোম, ইডিওজোম এবং কি লিপোকন্ড্রিয়াম, এই নামও অভিহিত করা হয়। তাহলে আমরা যদি লিপোকন্ড্রিয়াম বলি তাহলে কিন্তু আমরা গলগি বস্তুকেই বুঝাবো, ডিকটায়োজোম বললেও কিন্তু গলগি বস্তুকে বুঝাবো। তো যাই হোক, এখন এই গলজি বডি এইটা মানে কোথায় দেখা যায় বা কোথায় পাওয়া যায়, ওর অবস্থানটা কোথায়? গলজি বডি সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় কি যে এই সাইটোপ্লাজমে বিক্ষিপ্তাকারে অবস্থান করে, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়ার মেমব্রেনের কাছাকাছি থাকে এবং উদ্ভিদ কোষে থাকে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেনের এত কাছাকাছি থাকে না, যেটা প্রাণী কোষে থাকে। আর এই গলজি বডি কিন্তু যকৃৎ কোষে একাধিকভাবে দেখা যায় যে সেখানে কিন্তু 50টার মতো, কিন্তু 50-এর অধিকও কিন্তু কি গলজি বডি দেখা যায়। কিন্তু কিছু কিছু যে উদ্ভিদের উচ্চ শ্রেণীর যে উদ্ভিদ আছে, সেই উদ্ভিদের ধরো সিগনল কোষ বা উদ্ভিদের যে মস বা কিছু ছত্রাক আছে, তাদের যে শুক্রাণু, তাতে কিন্তু গলজি বডি পাওয়া যায় না। আবার পরিণত লোহিত রক্তকণিকাতে কিন্তু দেখা যায় না, পরিণত প্রাণীর শুক্রাণুতে কিন্তু এই গলজি বডি পাওয়া যায় না। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি যে গলজি বডি অনুপস্থিত। তাহলে আমরা অবস্থান হিসেবে বলতে পারি যে কোথায় কোথায় আমরা গলজি বডি পাই? গলজি বডি সাধারণত কি উদ্ভিদের উচ্চ শ্রেণীর উদ্ভিদে, মানে যেটা হচ্ছে তোমার ইউক্যারিওটিক কোষ, সেই ইউক্যারিওটিক কোষে পাওয়া যায় এবং কিন্তু পরিণত লোহিত রক্তকণিকা
কর্ণিকা বা সিগনল কোষে কিন্তু গলজি বডি থাকে না, বা শুক্রাণিত হচ্ছে যে বললাম যে কিছু মস জাতীয় উদ্ভিদ আছে এবং তাদের কিন্তু এই শুক্রাণুতে কিন্তু আমরা এই গলজি বডি পাই না। তো যাই হোক, আর যকৃৎ কোষে এই গলজি বডি বেশি দেখা যায়। এখন গলজি বডির উৎপত্তিটা কি? গলজি বডির উৎপত্তি হচ্ছে, এই গলজি বডি সাধারণত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি হয়। এখন আমরা জানি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হয়, একটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলছি যেখানে কি থাকে, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে রাইবোজোম অবস্থান করলে তখন সেটা কিন্তু অমসৃণ হয়ে যায়। তো যাই হোক, তো এই গলজি বডিটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সৃষ্টি হয়। এখন দেখো যে এর গঠনটা কিরকম। গলজি বডি বিজ্ঞানী ডাল্টন এবং ফ্লেক্স তারা দেখেছেন যে শারীরতত্ত্বের মানে শরীরের উপর বিভিন্ন কাজের উপর ভিত্তি করে গলজি বডিটা কতগুলো অংশ আছে, এবং তার উপর ভিত্তি করে কিন্তু গলজি বডিটা বলেছেন যে 3টা অংশ নিয়ে গলজি বডি গঠিত। 3টা অংশ কি কি? এক হচ্ছে সিস্টার্নি, এক বচনে সিস্টার্না আর বহু বচনে সিস্টার্নি। 2 হচ্ছে কি ভ্যাকিউল, এবং 3 হচ্ছে ভেসিকল। তাহলে সিস্টার্নি, ভ্যাকিউল বা ভেসিকল। সিস্টার্নি যেটা বলছি, চিত্রটা দিকে যদি খেয়াল করি, কি বললাম? সিস্টার্নি, এক বচনে সিস্টার্না। দেখো সিস্টার্নিগুলো কোনটাকে বলছি? এই যে লম্বা যে নালী আকৃতির, যে চ্যাপ্টা থলের মতো যে অংশটা আছে, এইগুলোকে বলা হয় সিস্টার্নি। এটা একটা সিস্টার্নি, এটা একটা সিস্টার্নি, এটা একটা সিস্টার্নি, এটা একটা সিস্টার্নি। ঠিক আছে, এক বচনে সিস্টার্না, আর একসাথে আমি যদি বলি একটা অধিক, তো সেটা হচ্ছে সিস্টার্নি। তাহলে লম্বা চ্যাপ্টা আকৃতির বা থলে আকৃতির যে অঙ্গাণুগুলো দেখা যায়, যেগুলো সমান্তরাল অবস্থান করছে, সেগুলোকে একটা একটাকে বলা হয় কি সিস্টার্না। ঠিক আছে, এগুলো গাদা আকারে থাকে, মানে একটা স্তূপ আকারে থাকে। এই সিস্টার্নারগুলোর ব্যাস হচ্ছে কত? ব্যাস দেখা যাচ্ছে যে 0.5 থেকে 1 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে এদের ব্যাস। এই একটা থলে আকৃতির এই নালিকাগুলোর ব্যাস হচ্ছে কত? 0.5 থেকে 1 মাইক্রোমিটার, এবং এগুলো সংখ্যা 3 থেকে 8 কি হয়, অনেকে বলেন যে 20টাও হতে পারে। তো এক একটাকে বলা হচ্ছে কি সিস্টার্না, এবং একটা বহুবচনে হচ্ছে সিস্টার্নি। এবং এগুলোর পাশে দেখো কি আছে, যে গোলাকার কিছু বস্তু আছে। ঠিক আছে, এই গোলাকার বস্তুকে বলা হচ্ছে কি ভ্যাকিউল, আর ছোট ছোট গোলাকার যে বস্তুগুলো আছে সেগুলো বলা হয় কি ভেসিকল। তো এই সিস্টার্নি যে বললাম, এক একটা সিস্টার্না থেকে আরেকটা সিস্টার্না এর মাঝে যে ব্যবধানটা, এই ব্যবধানটা হচ্ছে কত? এই ব্যবধানটা হচ্ছে 200 আমস্ট্রং, 200 থেকে 300 আমস্ট্রং হতে পারে। এই এক একটা সিস্টার্না থেকে আরেকটা সিস্টার্নার ব্যবধান হচ্ছে 200 থেকে 300 আমস্ট্রং, এবং এই যে এই এক একটা সিস্টার্নির ব্যাস হচ্ছে 0.5 থেকে 1 মাইক্রোমিটার। এবং এই দেখো এই সিস্টার্নিগুলোকে এই যে অবস্থান অনুযায়ী কিন্তু সিস্টার্নিকে আবার 3টা নামে অভিহিত করা হয়। কিরকম? আমি যদি এটা কোষে যেহেতু চিত্র এঁকেছি দেখিয়েছি, সেটা কি এটা প্লাজমা মেমব্রেন। দেখো প্লাজমা মেমব্রেনের কাছে কিছু সিস্টার্না আছে, আবার যদি কোষের কেন্দ্র হয়, এটা কেন্দ্রের কাছে আবার কিছু সিস্টার্না আছে। তো এই অবস্থানের উপর ভিত্তি করে সিস্টার্নাগুলোকে 3টা নামে অভিহিত করা হয়। যেটা প্লাজমা মেমব্রেনের কাছে যে সমস্ত সিস্টার্নাগুলো থাকবে, মানে প্লাজমা মেমব্রেনের কাছে যে সিস্টার্না থাকছে তাকে বলা হচ্ছে কি ট্রান্সসিস্টার্না। প্লাজমা মেমব্রেনের কাছে যে সিস্টার্না থাকছে তাকে বলা হচ্ছে কি ট্রান্সসিস্টার্না, এবং কোষের কেন্দ্রের দিকে যে সিস্টার্না থাকে তাকে বলা হচ্ছে সিস সিস্টার্না। তাহলে কি বললাম? কোষের কেন্দ্রের দিকে যেই সিস্টার্নাগুলো থাকে তাকে বলা হয় সিস সিস্টার্না, আর প্লাজমা মেমব্রেনের দিকে যে সিস্টার্নাগুলো থাকে তাকে বলা হচ্ছে ট্রান্সসিস্টার্না। তাহলে মাঝখানে যে সিস্টার্নাগুলো আছে তাদেরকে কি বলা হবে? মাঝখানে যে সিস্টার্নাগুলো আছে তাদেরকে বলা হয় মেডিয়াল সিস্টার্না, মাঝেরগুলোকে বলা হয় মেডিয়াল সিস্টার্না। তাহলে সিস্টার্নার অবস্থান অনুযায়ী আমরা সিস্টার্নাকে 3টা নামে অভিহিত করতে পারি। প্লাজমা মেমব্রেনের কাছে যে সিস্টার্না থাকছে তাকে বলা হচ্ছে ট্রান্সসিস্টার্না, কোষের কেন্দ্রের দিকে যে সিস্টার্না থাকছে তাকে বলা হচ্ছে কি সিস সিস্টার্না, এবং মাঝামাঝি যে
সিস্টারনাগুলো আছে তাকে বলা হচ্ছে মিডিয়াল সিস্টারনা। এখন এই আমরা বলেছি কি যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিন্তু গলজি বডি তৈরি হয়। এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে, কিছু কোষকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে সমস্ত দ্রব্যগুলো তৈরি হয় সেই দ্রব্যগুলোকে কি করে, একটা প্যাকেট করে, মানে প্যাকেজিং করে রাখে। সেই প্যাকেজিং করে বা ঝিল্লিবদ্ধ দিয়ে আবদ্ধ করে রাখে, সেটাকে বলা হচ্ছে কি ট্রানজিশন ভেসিকল। ধরলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে সমস্ত দ্রব্যাদি তৈরি হয় তাদেরকে কি করে, একটা ঝিল্লিবদ্ধ আবদ্ধ অবস্থায় কি ধারণ করে রাখে, যেটাকে বলা হচ্ছে ট্রানজিশন ভেসিকল। এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ট্রানজিশন ভেসিকলগুলো কি করে, এই সিস সিস্টারনাতে আসে। সিস সিস্টারনাতে এসে সেখান থেকে কোথায় যাচ্ছে, মিডিয়াল সিস্টারনাতে যাচ্ছে। মিডিয়াল সিস্টারনাতে যাচ্ছে, মিডিয়াল সিস্টারনা থেকে দিয়ে কি করে, এই মিডিয়াল সিস্টারনা হয়ে ট্রান্স সিস্টারনাতে আসে, এবং ট্রান্স সিস্টারনা এসে সেখানে সেকেন্ডারি ভেসিকল বলছি, মানে ক্ষরণ করে দেয়। সেটা আবার কোথায় চলে যায়, প্লাজমা মেমব্রেনে চলে আসে। ঠিক আছে, কোষের মধ্যে যেতে পারে অথবা প্লাজমা মেমব্রেনের মধ্যে আসতে পারে। এভাবেই কিন্তু কোষীয় বস্তুগুলো কি হয়, পরিবাহিত হয়, এক কোষ থেকে আরেক কোষে যায় বা পরিবহন এইভাবেই হয়ে থাকে। তাহলে এটা মূলত কি, আমি কার কথা বলছি, সিস্টারনার কথা বলছি। তাহলে সিস্টারনার কাজটা হচ্ছে কি, সিস্টারনা কি করে, সিস্টারনা হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে সমস্ত দ্রব্যগুলো তৈরি হয় সেগুলোকে কি করে, প্যাকেটজাত করে। এই জন্য কিন্তু এই গলজি বডিকে কিন্তু কি বলা হয়, প্যাকেজিং বস্তুও বলা হয়, কারণ গলজি বডি কাজটা করে। আবার এই গলজি বডি কিন্তু, গলজি বডি আরও একটা নাম আছে, সেটা কি আছে, যে এই কিন্তু যেহেতু কার্বোহাইড্রেট তৈরি করে তাকে এটা কিন্তু আবার কার্বোহাইড্রেট তৈরির কারখানাও বলা হয়। আবার কি বলা হয়, এটাকে কিন্তু ট্রাফিক পুলিশও বলা হয়, যেটা হচ্ছে ট্রাফিক পুলিশ এই গলজি বডিকে বলা হয়। কেন, কারণ সেইখান থেকে যে সমস্ত জিনিসগুলো তৈরি হয় তাকে প্যাকেট করে নিয়ে সে কি করে, পাহারা দেয়, পাহাড়ের মতো করে, দেখো নিয়ে সে কি করে একটা থেকে আরেকটাতে পাঠিয়ে দেয়, পরিবহন করে, অংশগ্রহণ করে এই গলজি বডি। আর একে আমি কি বললাম যে একে কার্বোহাইড্রেট তৈরি কারখানা কেন বলা হচ্ছে, কারণ এখান থেকে যে কার্বোহাইড্রেট তৈরি হয় সেটা কি করে, প্রোটিনের সাথে যুক্ত করে গ্লাইকোপ্রোটিন তৈরি করে। ঠিক আছে, গ্লাইকোপ্রোটিনের সাথে যে পার্শ্ব যে শিকল আছে সেই শিকলে কি করে, অলিগোস্যাকারাইডের এই পার্শ্ব শিকলে সেগুলোকে সংযুক্ত করে। সংযুক্ত করার ফলে কি হয়, পলিস্যাকারাইডের সংশ্লেষণে সে কি সাহায্য করে। এই জন্য একে বলা হচ্ছে কি, যে একে বলা হয় যে কার্বোহাইড্রেট তৈরি কারখানা। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে সিস্টার্নি গেল। এখন আসো পরবর্তীতে কি, ভ্যাকিউল। ভ্যাকুল বা বড় গহ্বর, এটা যে বড় গহ্বরগুলো আছে তাকে বলছি আমরা ভ্যাকুল। কোনগুলো, এই যে সিস্টার্নার পাশে যে গোলাকার যে বড় বস্তুগুলো আছে সেটাকে বলা হচ্ছে কি, ভ্যাকুল বা বড় গহ্বর। দেখো এই নালিকার পাশে যে বড় বড় যে গোলাকার বস্তুগুলো থাকছে, ঝিল্লি দ্বারা আবৃত যে গোলাকার বস্তুগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে কি, ভ্যাকুল বা বড় গহ্বর। এবং এদের ব্যাস কত, 60 থেকে, যে এগুলোর ব্যাস হচ্ছে কত, এগুলোর ব্যাস হচ্ছে 60 থেকে 200 আর্মস্ট্রং। 60 থেকে 200 আর্মস্ট্রং হচ্ছে এইগুলোর ব্যাস। এবং এগুলো কি করছে, এগুলো কিন্তু ওই ক্ষরণে অংশগ্রহণ করছে, যে বললাম যে ট্রানজিশন ভেসিকল যেগুলো আসছে সেগুলো কি আবার এই ঝিল্লি দ্বারা আবদ্ধ হয়ে থাকছে। যাই হোক, এইটাকে বলা হচ্ছে কি, বড় গহ্বর। এবং পরবর্তীতে দেখো 3 হচ্ছে কি, ছোট গহ্বর বা ভেসিকল। ভেসিকল বা ছোট গহ্বর, এই যে ছোট ছোট যে গোলাকার বস্তুগুলো আছে যেগুলো ক্ষরণে অংশগ্রহণ করে এইগুলোকে বলা হচ্ছে কি, ছোট গহ্বর বা ভেসিকল। এবং এই ভেসিকলের ব্যাস হচ্ছে কত, 30 থেকে 40 আর্মস্ট্রং। 30 থেকে 40 আর্মস্ট্রং হচ্ছে এদের ব্যাস। এবং এই যে এগুলোর কথা বললাম, যে গোলাকার যে ছোট বড় যে গহ্বরগুলো আছে তাদের মধ্যে কিন্তু এনজাইম থাকে, হরমোন থাকে। ঠিক আছে, তো এনজাইম আমার এগুলো কিন্তু বুঝতে থাকে, আমিগস থাকে। যেন এখন আসো যে এদের গঠনটা কীরকম। আমরা তো এই এমনি তো ভৌত গঠনটা তো বললাম, তো শারীরিক গঠন, রাসায়নিক গঠনটা কি। রাসায়নিক গঠন হচ্ছে যে গলজি বডি সাধারণত কি, লিপোপ্রোটিন দ্বারা গঠিত। লিপোপ্রোটিন দ্বারা গঠিত গলজি বডি। তার মধ্যে দেখা যায় 60 থেকে 65% হচ্ছে তোমার প্রোটিন, আর 35 থেকে 40% হচ্ছে লিপিড। তাহলে গলজি বডি প্রধানত লিপোপ্রোটিন দ্বারা গঠিত, তার মধ্যে 60 থেকে 65% প্রোটিন আর 35 থেকে 40% হচ্ছে লিপিড। আসলে মূলত এটা প্রোটিন দ্বারাই তৈরি। আর এই যে লিপোপ্রোটিন দ্বারা যে গঠিত তার মধ্যে বললাম 35 থেকে 40% লিপিড, তার মধ্যে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্রোটিন আছে, সালফোলিপিড আছে, সেটা কি
সেফালিন আমরা নাম শুনেছি কি সেফালিন, সেফালিন আছে, তারপর লিসোথিন আছে, লিসোথিন সেফালিন, এই গুরুত্বপূর্ণ দুইটা কি ফসফোলিপিড আছে। এছাড়াও এখানে কিন্তু আরো কিছু এনজাইম থাকে, আরো কিছু উপাদানও থাকে, যেমন কি আছে তোমার থায়ামিন আছে, তারপর এখানে তোমার যে এনজাইমগুলো আছে বললাম ফসফাটেজ আছে। আমি যদি একটু নামগুলো একটু উল্লেখ করি, নামগুলো যদি উল্লেখ করি, দেখো কি কি বললাম। সেফালিন আছে, এটা হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ একটা সালফোলিপিড সেফালিন, হচ্ছে কি লেসিথিন। আর কিছু এনজাইম আছে, কি এনজাইম বললাম ফসফাটেজ আছে, ফসফাটেজ আছে। এখানে থায়ামিনও আছে, থায়ামিনের কথাটা বলিনি। থায়ামিন আছে, ক্যারোটিনয়েড আছে, ঠিক আছে। থায়ামিন, ক্যারোটিনয়েড, সাইটোক্রোম সি আছে, তো ভিটামিন সি আছে, ভিটামিন কে আছে, ম্যাগনেসিয়াম আয়ন আছে, এবং এছাড়া যে গুরুত্বপূর্ণ যে ফসফেটেজ এনজাইমগুলো আছে আমি সেই এনজাইমগুলোর নামটা একটু লিখছি। এটিপিএজ আছে, এবং গ্লুকোজ 6 ফসফেটেজ আছে, 6 ফসফেটেজ এনজাইম আছে। আরও আছে অ্যাসিড ফসফেটেজ আছে, ফসফেটেজ, হাইড্রোলেজ আছে, হাইড্রোলেজ এনজাইম আছে, ট্রান্সফারেজ এনজাইম আছে। এরকম অসংখ্য এনজাইম আছে যেগুলো কি আমাদের কোষের বিভিন্ন বিপাক ক্রিয়াতে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইগুলো এই এত সব এনজাইমগুলো কিন্তু কোথায় আছে, এই গলজি বডিতে আছে, যেগুলো হচ্ছে ক্ষরণে হেল্প করছে, পরিবহনে সাহায্য করছে, সিনথেসিসে সাহায্য করছে, এবং কোষীয় বস্তু যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে পরিবহন হচ্ছে সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই গলজি বডি। এই জন্য এটা হচ্ছে ক্ষরণকারী কি একটা বস্তু, অঙ্গাণু। আর দেখো আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি এই যে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে ভেসিকল আর যে ভ্যাকিউল আছে। দেখো এখানে যে ছোট ছোট যে এই যে গোলাকার যে বস্তুগুলো আছে সেগুলো ভেসিকল বলছি, আর যে বড়গুলোকে যে ভ্যাকিউল বলছি। এই সিস্টার্নি, এই ভেসিকল, এগুলো যুক্ত হয়ে যে এখানে কি ট্রান্সে, তাই না, ট্রান্স সিস্টার্নার এখানে দেখো আছে, এগুলো কিন্তু মিলিত হয়ে একত্রে মিলিত হয়ে কিন্তু টিজিইন গঠন করে। টিজিইন মানে কি ট্রান্স গলগি নেটওয়ার্ক, ট্রান্স গলগি নেটওয়ার্ক তৈরি করে। কি বললাম, প্লাজমা মেমব্রেনের কাছে যে ছোট ছোট গোলাকার যে ভেসিকলগুলো আছে, যে ভ্যাকুল আছে এবং এই সিস্টার্ন আছে, এগুলো কিন্তু মিলে একত্রে একটা টিজিএন গঠন করে, যে ট্রান্স গলগি নেটওয়ার্ক তৈরি করে, যার মাধ্যমে কিন্তু এরা ক্ষরণে অংশগ্রহণ করে বা কোষীয় বস্তু পরিবহনে কি সাহায্য করে বা হেল্প করে। তো এই হচ্ছে আমাদের মূলত গলজি বডির রাসায়নিক গঠন। এখন যদি আমরা এই একটু কাজগুলো একটু আলোচনা করতে চাই, যে কাজ কি, গলজি বডির মূলত কাজ কি। গলজি বডি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে কি আমি যদি এক নম্বর একটু বলতে চাই, সেটা হচ্ছে কি গ্লাইকোসাইলেশন করে। গ্লাইকোসাইলেশন সেটা হচ্ছে কিরকম, গ্লাইকোসাইলেশন কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি প্রোটিন তৈরি করে, তাই না। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে বিভিন্ন কোষীয় প্রক্রিয়ায় দেখা যায় কি কিছু প্রোটিন তৈরি হয়। সেই প্রোটিনগুলো কি করে, প্রোটিনগুলো কার্বোহাইড্রেটের সঙ্গে যুক্ত হয়। প্রোটিনটা কিসের সাথে যুক্ত হচ্ছে, কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেটের সাথে কার্বোহাইড্রেটের সাথে যুক্ত হয়ে গ্লাইকল তৈরি করে। গ্লাইকল, এই গ্লাইকল তৈরি করাকে বলা হয় গ্লাইকোসাইলেশন, ঠিক আছে। তাহলে গলজি বডির একটু গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি গ্লাইকোসাইলেশন সে করে, মানে কি যে প্রোটিনটাকে কার্বোহাইড্রেটের সঙ্গে যুক্ত করে গ্লাইকল তৈরি করে, একে গ্লাইকোসাইলেশন বলে। এছাড়া আবার কি করে সে অ্যানাফেজ, আমরা মাইটোসিস কোষ বিভাজন বা মায়োসিস কোষ বিভাজন আমরা কি অ্যানাফেজ প্রক্রিয়া পড়েছি, অ্যানাফেজ একটা ধাপ আছে, সেই অ্যানাফেজ ধাপে যে কোষ প্লেট তৈরি করে সেটাও কিন্তু এই গলজি বডি করে। এছাড়া আবার কি করে, এছাড়া সে হচ্ছে এন্ডোপ্লাজমিক লাইসোজোম তৈরি করে, তারপর হচ্ছে কি সেল ওয়াল তৈরি করে, সেল ওয়াল তৈরি করার সাহায্য করে, প্লাজমা মেমব্রেন তৈরিতে সে সাহায্য করে। এছাড়া যে নন প্রোটিন যে বস্তুগুলো আছে, নন প্রোটিন বস্তু বলতে আমরা কি বোঝাচ্ছি, কার্বোহাইড্রেট তৈরিতে সে অংশগ্রহণ করে। এছাড়া তোমার যে শুক্রাণু যে অ্যাক্রোসোম গঠন হয়, মাথায় যে অংশ যে অ্যাক্রোসোম গঠন হয়, সেই অ্যাক্রোসোম গঠনে কিন্তু গলজি বডি হেল্প করে। এছাড়া তোমার পলিস্যাকারাইড সংশ্লেষণে সে সাহায্য করে, আবার কোষের বিভিন্ন বস্তু ক্ষরণে সে অংশগ্রহণ করে।
এরকমভাবে কিন্তু এই গলজি বডি অনেক গুরুত্বপূর্ণ কি ভূমিকা পালন করে। আর আমরা তো তোমাদেরকে ছবিটাতে দেখিয়েছি যে ট্রানজিশন ভেসিকলগুলো কিভাবে এক কোষ থেকে আরেক কোষের মাধ্যমে গলজি বডির মাধ্যমে কি প্লাজমা মেমব্রেনে বা অন্য কোষে চলে আসে, সেটাও কিন্তু আমরা দেখেছি। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। তাহলে আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে কি যে গলজি বডি হচ্ছে কোষের নিউক্লিয়াসের মানে নিউক্লিয়ার মেমব্রেনের কাছাকাছি অথবা সাইটোপ্লাজমে যে সমস্ত অঙ্গাণুগুলো থাকে, যে কীরকম অঙ্গাণুগুলো, যেগুলো থলে আকৃতি বা চ্যাপ্টা আকৃতির কিছু নালিকা আকার যে অঙ্গাণুগুলো থাকে পরস্পর সমান্তরালে সজ্জিত থাকে, একক পর্দা বেষ্টিত থাকে এবং যেগুলো ক্ষরণে অংশগ্রহণ করে তাদেরকে বলা হচ্ছে কি গলজি বডি। এবং গলজি বডি কোথা থেকে তৈরি হয়? গলজি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়, ঠিক আছে। এবং এর নামকরণ করেন কে? গলজি বডি ক্যামিলো গলগি, উনি 1898-এ প্রথম ওনারা এই বিড়াল এবং প্যাঁচা স্নায়ুকোষে দেখেছিলেন বলে তাদের নাম অনুসারে তাদের নামকরণ করা হয়েছে কি গলজি বডি। এই গলগির নাম অনুসারে গলজি বডি নামকরণ করা হয়েছে। এর আগে কিন্তু আমি বলেছি যে জর্জ প্রথমে উনি দেখেছিলেন 1876-এ এই গলজি বডিটা প্রথম উনি পর্যবেক্ষণ করেছিলেন, কিন্তু নামকরণ করা হয়েছে ক্যামিলো গলগির নামে, যেহেতু ওনারা প্যাঁচা এবং বিড়ালের কোষে স্নায়ুকোষে দেখেছিলেন বলে। আচ্ছা, তারপরে আছে কি যে গলজি বডির কতগুলো নাম আছে? গলজি বডিকে অনেকগুলো নাম অভিহিত করা হয়, যেমন তার মধ্যে একটা হচ্ছে কি ডিকটায়োজম, ইডিওজম, লিপোকন্ড্রিয়াম, ঠিক আছে। এছাড়া কিন্তু গলগি ক্ষেত্র, গলগি অ্যাপারাটাস এগুলো নামে অভিহিত করা হয়। আর গলজি বডিটা সাধারণত দেখা যাচ্ছে কি যেগুলো প্রকৃত কোষ আছে, প্রকৃত কোষে প্রায় সব কোষেই উপস্থিত, কিন্তু কিছু কিছু কোষে অনুপস্থিত। সেটা কীরকম? প্রাণীদের লোহিত রক্তকণিকা, যেটা পরিণত লোহিত রক্তকণিকা। উদ্ভিদের ক্ষেত্রে সিগনলে থাকে না, কিছু মস বা মসজাতীয় কিছু উদ্ভিদে অনুপস্থিত আছে, আবার তাদের শুক্রাণুতে অনুপস্থিত। এইগুলো জায়গায় কিন্তু থাকে না। আর বেশি থাকে কোথায়? যে দেখা যাচ্ছে যে যকৃৎ কোষে এই গলজি বডির সংখ্যা একাধিক দেখা যায়। আচ্ছা, আর গলজি বডিকে আমরা আরও কয়েকটা নামে অভিহিত করতে পারি। সেটা হচ্ছে কি যে একে ট্রাফিক পুলিশ বলা হয়, এছাড়া একে কি বলা হয় কার্বোহাইড্রেট তৈরি কারখানাও বলা হয়, হ্যাঁ, এই নামগুলো অভিহিত করা হয়। আর গলজি বডি সাধারণত তিনটা অংশ নিয়ে গঠিত। কি কি? একটা হচ্ছে সিস্টার্নি, একটা হচ্ছে ভ্যাকিউল, আর একটা হচ্ছে কি ভেসিকল। সিস্টার্নিগুলো কীরকম? যেগুলো নালিকা আকার যে অঙ্গাণুগুলো দেখা যায় চ্যাপ্টা থলের মতো, সেই অংশগুলোকে বলা হচ্ছে কি সিস্টার্নি। এবং সিস্টার্নি তিন ধরনের, মানে তাদের অবস্থান অনুযায়ী আবার সিস্টার্নিকে তিনটা ভাগে ভাগ করা যায়। যেগুলো কোষের কেন্দ্রের দিকে অবস্থান করে তাদেরকে বলা হয় ট্রান্সসিস্টার্না, এবং যেগুলো ট্রান্সসিস্টার্না বা ট্রান্সসিস্টার্নি, এবং যেগুলো হচ্ছে কি প্লাজমা মেমব্রেনের কাছে অবস্থান করে তাদেরকে বলা হয় ট্রান্সসিস্টার্নি বলা হয়। প্লাজমা মেমব্রেনের কাছাকাছি যে সিস্টার্নিগুলো অবস্থান করে এবং যেগুলো কোষের কেন্দ্রের দিকে অবস্থান করে তাদেরকে বলা হয় সিস সিস্টার্নি, এবং মাঝে যেই সিস্টার্নিগুলো আছে তাদেরকে বলা হয় মিডিয়াল সিস্টার্নি। সাধারণত এই যে তোমার সিস সিস্টার্নি যেগুলো আছে তাদের থেকে কিন্তু ভ্যাকুলগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে। গোলাকার যে বড় ভ্যাকুলগুলো আছে সেই ভ্যাকুল তৈরি হয়। ভ্যাকুল আর যে বড় গোলাকার বস্তুগুলোকে ভ্যাকুল বলা হচ্ছে, ছোটো গোলাকার যে বস্তুগুলো আছে সেগুলোকে ভ্যাসিকল বলা হচ্ছে। এই ভ্যাসিকল তারপর হচ্ছে তোমার সিস্টার্না, এগুলোকে মিলে কিন্তু কী বলা হয় ট্রান্স গলগি নেটওয়ার্ক তৈরি করে, যার মাধ্যমে তারা কোষীয় বস্তুগুলোকে এক কোষ থেকে আরেক কোষে বা প্লাজমা মেমব্রেনের কাছে নিয়ে যেতে পারে বা পরিবহনে অংশগ্রহণ করে। এই হচ্ছে মূলত আমাদের কি গলজি বডির গঠন, যেটা আমরা ভৌত গঠন বলতে চাই। আর রাসায়নিক গঠন কি? গলজি বডি সাধারণত দুইটা অংশ দ্বারা গঠিত, লিপোপ্রোটিন দ্বারা গঠিত। লিপোপ্রোটিন মানে লিপিড এবং প্রোটিন। প্রোটিন কত থাকে? 60 থেকে 65% থাকে হচ্ছে তোমার প্রোটিন, আর 35 থেকে 40% হচ্ছে লিপিড। এবং লিপিডের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা সালফা লিপিড আছে, যেটা হচ্ছে কি লেসিথিন এবং কি সেফালিন, ঠিক আছে। দুইটা লিপিড আছে। এছাড়া কিন্তু এতে অনেক ধরনের এনজাইম থাকে, তোমাদেরকে বলেছি আমি, ফসফেটেস, ট্রান্সফারেস, গ্লুকোসিস ফসফেটেস নাম বলেছি এখানে। তারপর হচ্ছে কি আরও কিছু থাকছে কি তোমার অ্যাসিড ফসফেটেস, ট্রান্সফারেস এনজাইম। এছাড়া কিন্তু একে থাকে তোমার ভিটামিন কে থাকে, ভিটামিন সি থাকে, ম্যাগনেসিয়াম আয়ন থাকে, ক্যারোটিনয়েডস থাকে, এই অংশগুলো, এই বিভিন্ন অংশগুলো থাকে। এবং এদের গুরুত্বপূর্ণ কাজ কি? গ্লাইকোসাইলেশনের কথা বললাম তোমাদের। এছাড়া কিন্তু মাইটোকন্ড্রিয়াতে যে কি যে এনজাইমগুলো তৈরি করে সেটাও কিন্তু এই গলজি বডি কাজ করে কিছু। আবার দেখো আর তোমাদেরকে বললাম যে তোমার প্লাজমা মেমব্রেন, তারপর হচ্ছে তোমার সেল ওয়াল তৈরিতে কিন্তু এদের কাজ করে গলজি বডি। এছাড়া এনাফেসে যে সেল প্লেট তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু গলজি বডি হেল্প করে। কার্বোহাইড্রেট সিনথেসিসে হেল্প করে, পরিবহনে হেল্প করে। তাছাড়া তোমার যে শুক্রাণু যে অ্যাক্রোসোম তৈরি হয় সেখানেও কিন্তু গলজি বডি হেল্প করে। এইভাবে গলজি বডির কিন্তু গুরুত্বপূর্ণ অনেক কাজ আছে। তো তোমরা এই চ্যাপ্টারটা থেকে গলজি বডির এই গঠন, কাজ এগুলো একটু ভালো করে শিখবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকো।